তো আজকে পার্ট 2 তে সবাইকে স্বাগতম। ওই দিন লাইভ ক্লাসে আমরা পার্ট 1টা শেষ করেছি। পার্ট 2 তে আমরা প্রত্যেকটা আগে টপিকের ম্যাথ গুলো করাই দিব এবং তারপরে ধারক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের বাকি আছে। প্রথম যে আইডিয়াটা পড়বো সেটা হচ্ছে আমাদের মূলত এই স্থির তড়িতে আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়ি বা আমরা যেটাকে বলি হচ্ছে যে আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটি, এই ইলেকট্রিক ইন্টেন্সিটির ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে ই ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি এটা পড়েছি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আই গেস আমাদের এটা নিয়ে কারো ধরনের কোনো ধরনের কনফিউশন নেই। এখন এই জায়গায় যদি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ হয়, আমরা জানি তখন লেখা যায় যেটা কে কিউ বাই ডি স্কোয়ার, রাইট? এটা ফর্মুলা। এখন এখান থেকে প্রশ্ন কি আসে? একটাই প্রশ্ন আসবে এবং আমি একটা প্রশ্ন সলভ করে দিই, দেখবো সব পারবা। দ্যাট ইজ আ ফান। এতগুলো কোয়েশ্চেন করার কিছু নাই, একটাই কোয়েশ্চেন ঘুরাই ফিরে প্রতি বছর আসে, একটা পারলেই হয়। এটাই সবচেয়ে ফান যে আসলে এই চ্যাপ্টারটা খুবই সোজা। তো মনে করো আমাদের হচ্ছে এরকম একটা আছে, দুই পাশে একটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য ধরে নিলাম, এটা +2 কুলম্ব, এটা আচ্ছা এটা এ আর বি ধরলাম, এটা এ আর বি, হ্যাঁ, প্লাস মাইনাস দিলাম। জিজ্ঞেস করা হয়েছে এদের মধ্যে আচ্ছা আমি একটু উপরে লিখি তাহলে জায়গা পাবো। এদের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য, ওয়্যার ইলেকট্রিক ইন্টেন্সিটি ইজ জিরো। এদের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য, ওয়্যার ইলেকট্রিক ইন্টেন্সিটি ইজ জিরো। তো আমরা এখানে কেস গুলো দেখি। কেস 1 আমাকে বলা হইলো যে এখানে হচ্ছে যে আমাদের এ হচ্ছে +2 কুলম্ব আর বি হচ্ছে +3 কুলম্ব সাপোজ। তো এখানে কি হবে, একটু দাঁড়াও, কোথায় যে রাখছি, এখানে রাখছে, মানে গরমে অবস্থা খারাপ, স্টুডিওতে আবার হচ্ছে এসি নাই, মানে এসিটা অফ করা আছে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের হচ্ছে যে এ যদি +2 কুলম্ব হয়, এটা +3 কুলম্ব হয়। খেয়াল করে দেখো, আমরা বলতে পারি যে আমাদের তাহলে আমরা ধরে নিলাম এখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট যেটা হচ্ছে এ থেকে এক্স ডিস্টেন্স, সেখানে হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য। এখন আমরা জানি তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে আসলে +1 কুলম্ব চার্জকে রাখলে সে কতটুকু বল লাভ করে বা কতটুকু হচ্ছে ফোর্স সে পায়। তাহলে যদি আমি এটা চিন্তা করি, এখানে যদি +2 কুলম্ব থাকে, +2 কুলম্ব ওই দিকে ধাক্কা দিচ্ছে, +3 কুলম্ব দিকে ধাক্কা দিচ্ছে, তাহলে দুইজন দুই দিকে ধাক্কা দিচ্ছে। এবং এই দুইটা ভ্যালু E1 E2 যদি E1 E2 সমান হয়, অনলি দেন হচ্ছে যে কি হবে, তারা হচ্ছে যে একটা আমি তড়িৎ প্রাবল্য টোটাল শূন্য পাবো। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে E1 বের করা। আমি E1 বের করলাম, কে কিউ এ বাই ডি স্কোয়ার। তাহলে সেখানে কে কিউ হচ্ছে আমার কি 2 কুলম্ব আর ডি স্কোয়ার হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার। E2 আসো, কে কিউ বি বাই ডি স্কোয়ার, সেখানে হচ্ছে কে কিউ বি হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। গেল। এখন এই দুটো সমান, তো দুটো যদি সমান হয়, তাহলে সেটা কিভাবে এটা ফাংশন করে, E1 ইজ ইকুয়াল টু E2 হইতে হবে, ঠিক আছে? যদি E1 এবং E2 সমান হয়, অনলি দেন তারা দুজন দুদিকে টানলে ইট উইল বি ইকুয়াল। ইন রিয়ালিটি যদি তুমি ভেক্টর ফরম্যাটে লিখতে চাও, তাহলে আসলে জিনিসটাকে এইভাবে লেখা উচিত। এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা আমি আমার একাডেমিক ব্যাচে পড়াই, তখন হচ্ছে তোমাকে আবার এরকম নাল ভেক্টর দিতে হয়, কারণ দুইটা ভেক্টর যোগ করে কখনো জিরো পাওয়া যায় না, নাল ভেক্টর পাওয়া যায়, জিরো ভেক্টর, এটা একটা ভেক্টর বাট মান জিরো। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাট, বাট এগেন নট ইম্পর্টেন্ট, আমরা এখন ছোট মানুষ, উই ডোন্ট নিড দ্যাট, আমরা জাস্ট এটা লিখে দিব। এটা যদি লেখা হয়ে থাকে তাহলে ভাই E1 কত, E1 হচ্ছে কে 2 বাই এক্স স্কোয়ার, E2 কত কে 3 বাই 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন ভাই তোমরা বড় হইছো, তোমাদের এখন বসে আমি ক্যালকুলেশন করে দিব না, এই ক্যালকুলেশন আমার করার ইচ্ছে অনেক, ঠিক আছে? 10 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই হচ্ছে 1.5 এক্স স্কোয়ার, কত আসে দেখো, আমি জানি না, কিছু একটা আসে, সেটা তোমার ব্যাপার, তুমি বাইর করো, আমার আসলে কোনো আইডিয়া নেই। এখান থেকে চলে আসবে 0.5 এক্স স্কোয়ার প্লাস 20 এক্স আর মাইনাস 100। বাস, এখান থেকে তুমি এক্স এর মান বের করবা, সোজা। হিয়ার কামস দ্য নেক্সট থিং। পরবর্তীতে আমাদের এই জায়গায় হচ্ছে যে কেস 2 তে মনে করো তোমাকে বলা হইলো এর মান হচ্ছে +2 কুলম্ব, বি এর মান হচ্ছে -3 কুলম্ব। এইবার কি করবা, দেখো যদি আমি এখানে এবার +2 কুলম্ব রাখি, এ তো ওইদিকে টানতেছে, আর এটা -3 হলে ওই দিকে টানতেছে না, দুইজন যদি একই দিকে টানে, দুইজন যদি একই দিকে পুশ করি, তাহলে কি জিরো হবে? তো অসম্ভব ঘটনা।
তাহলে অলওয়েজ রিমেম্বার, যখনই চিহ্ন দুটো অপোজিট হবে, ইফ দ্য সাইনস আর অপোজিট, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আবার বলছি, দ্য পয়েন্ট ওয়্যার ইলেকট্রিক ইন্টেন্সিটি উইল বি জিরো, সেই পয়েন্টটা কোথায়? সেই পয়েন্টটা হচ্ছে যে এইটার বাইরে, আউটসাইড অফ দিস। তাহলে যদি বাইরে হয় তাহলে কি হবে? দেখো আমাদের হচ্ছে যে এই পয়েন্টে ধরে নাও এটা জিরো হইলো। এখন প্রশ্ন হচ্ছে এগেন ভাই এখানে হবে না এখানে হবে, আমি কেমনে বুঝবো? এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যার মান কম, এটা আমি লিখবো যার পরম মান কম, তার সাইডে, whoever has lower absolute value, ঠিক আছে? whoever has lower absolute value. তো ফর এক্সাম্পল যদি আমি এটা 2 কুলম্ব হয়, এটা -3 কুলম্ব হয়, -3 কিন্তু 2 এর থেকে ছোট, বাট কার সাইড হবে? 2 এর সাইডে বলছি, কারণ তার পরম মান ছোট, মানে ইরেসপেক্টিভ অফ প্লাস মাইনাস যার হচ্ছে ভ্যালুটা কম। তাহলে এই জায়গায় যদি এখানে হয় তাহলে এবার এটা হবে এক্সিস্টেন্স, এটা এবার আর এক্সিস্টেন্স হবে না। তাহলে ভাই দেখো আমাদের এখানে এক্সিস্টেন্স হইলে আমরা বলতে পারি কি, এবার E1 ইজ ইকুয়াল টু K2/x²। E2 কত হবে বাচ্চা? K3। আর দেখো এবার কিন্তু 10 প্লাস এক্স, রাইট? এখন তুমি বলতে পারবে এটা কেন হলো, কারণ ভাই 3 তো মানে অত শক্তিশালী, তো একটু দূরে হইলেও না টানতে পারবে, আর 2 তো এমনিই কম, মানে ওর তো এমনি দুর্বল বেশি, তো যদি দুর্বল হয় তাহলে ও তো বেশি একটা টানতে পারত, মানে সে একটা মানে পাঠাতে পারতেছে না। এই জন্য যে মানে কম, ইরেসপেক্টিভ অফ প্লাস মাইনাস, তার সাইডে হবে। তাহলে কি এটা হবে? কি 10 প্লাস এক্স, কারণ এটা 10 এর সাথে আরো এক্স যোগ হয়ে এই সাইডে আসছে। এখন ভাই দুইটা কি বললাম আমরা? সমান হবে। কি বললাম বাচ্চা? সমান হবে। তো সমান হইলে E1 ইকুয়াল টু E2 হইতেই হবে। বাস ভাই তুমি এখন সলভ করো, সলভ করলেই টান। এখানে একটা শর্টকাট আছে, যদি এটা শর্টকাট বলতে আমি পছন্দ করি না। যদি ভাই দুইটা মান সমান হয়, মানে দুইটা যদি আমাদের চার্জ ইকুয়াল হয়, ফর এক্সাম্পল এটা তোমার সলভ করলে আর কি এক্স পেয়ে যাবা। হ্যাঁ, কেস 3 তে মনে করো এ এর মান +2 কুলম্ব, বি এর মানও +2 কুলম্ব, অথবা এ এর মান -2 কুলম্ব, বি এর মানও -2 কুলম্ব। ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস হচ্ছে যে আমাদের জেনারেলি হবে হচ্ছে মধ্যবিন্দুতে। কি হবে? মধ্যবিন্দুতে, মিড পয়েন্ট। ঠিক আছে? কি হবে ভাই? এটা মিড পয়েন্টে হবে। যদি মিড পয়েন্ট হয় তাহলে খুবই ভালো গেল। এখন ভাই প্রশ্ন হচ্ছে কেস 4। অলওয়েজ রিমেম্বার, যদি আমার সেম চিহ্ন হয় তাহলে মিড পয়েন্ট হবে, কারণ দুই সাইড থেকে একই হয়তো ফোর্সে ধাক্কা দিচ্ছে অথবা একই ফোর্সে টানতেছে, ইন বোথ কেসেস মাঝখানে হবে। বাট খেলার এই জায়গায় না, খেলা হবে এই জায়গায়। যদি আমি এইটা দিই তাহলে কি হবে ভাইয়া? দুইটার মান তো সমান কিন্তু চিহ্ন বিপরীত। এইটাই পর্যন্ত পরীক্ষায় আসে নাই, বাট তুমি এটাকে সলভ করো, তোমাকে আমি হিন্ট দিচ্ছি, তা তুমি কোনো অ্যান্সার পাবা না, কারণ এটা সম্ভবই না। কারণ দেখো দুইটার মান সমান, তুমি মিড পয়েন্ট থেকে একটু দূরে যেদিকেই নাও না কেন, হয় ও হচ্ছে যে টানবে, নাহলে ও হচ্ছে যে জোরে ধাক্কা দিবে। সাপোজ যেহেতু চিহ্ন বিপরীত, তো তুমি মাঝখানে রাখতেই পারবে না, বিকজ একজন টানবে আরেকজন ধাক্কা দিবে, তো তোমাকে হয়তো এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে। আর তুমি যেই সাইডে রাখো, যেহেতু ওর এবং ওর দুইজনই চার্জ সমান, তাহলে ফুললি ডিপেন্ড করতেছে আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য দূরত্বের উপরে বা ডিস্টেন্সের উপরে। আমরা ডিস্টেন্স যদি বাড়ে একজনের জন্য, আরেকজনের জন্য তো বাড়বে না, আরেকজনের তো কম, তাহলে দুইটা ডিস্টেন্স ব্যালেন্স আউট হবে না। এই জন্য কখনোই যদি আমাদের চিহ্ন বিপরীত হয়, ইফ দ্য সাইনস আর অপোজিট বাট ভ্যালু সেম থাকে, তাহলে ভাই কখনোই কিন্তু তুমি কি পাবা না, তুমি হচ্ছে ভাইয়া কখনোই হচ্ছে মাঝখানে মানে কোনো বিন্দুতেই তুমি হচ্ছে কি পাবা না, তুমি কিন্তু ইকুয়াল ভ্যালু পাবা না, মানে হচ্ছে যে তোমার কি বলে এটাকে ইকুয়াল হচ্ছে যে তোমার ইন্টেন্সিটি পাবা না। আর তাহলে কি তড়িৎ প্রাবল্য টোটাল শূন্য হবেও না। বুঝতে পারছি? তাহলে এটা কি নট পসিবল। তোমরা চাইলে এটাকে ম্যাথমেটিক্যালি করে দেখতে পারো, যে কোনো এক সাইডে বসাবা, তাহলে এক জায়গায় এক্স, এক জায়গায় 10 প্লাস এক্স আসবা, দেখো জীবন এক্স মিলবে না। ঠিক আছে? তো তখন খুব মজা হবে। তো এই গেল আমাদের চারটা কেস। দেখো এইটাই হচ্ছে যে আসলে ডিভিশন ক্লাস, যে আমরা একদম শর্টকাটের মধ্যে চারটা কেস হচ্ছে যে একসাথে পড়ে ফেলছি। যখন আমরা একাডেমিক ক্লাসে তখন এই ম্যাথটা একটু মানে ধীরে সুস্থে করাই, বাট এখন ধামধুম করে ফেললাম। চলো পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক আমি তোমাকে একটা চিন্তার খোরাক দিচ্ছি। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স পড়তে চাও, যাদের মাথার মধ্যে অনেক টেনশন, ভাই আমি অতিরিক্ত জানতে চাই, অতিরিক্ত জেনে যারা হচ্ছে অনেক কিছু করে ফেলতে চাও, তাদের জন্য একটু হচ্ছে একটা কঠিন, একটু ঝামেলা মার্কা একটা ম্যাথ দিল। কাহিনী হচ্ছে এইবার একই বিন্দুতে নাই,
বরং এটা আছে +2 কুলম, এটা আছে +3 কুলম মনে করো, সরি এটা আছে -3 কুলম ধরে নাও। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে একটা বিন্দু আছে, তো বলছে এই বিন্দুতে আমার হচ্ছে যে আসলে মোট তড়িৎ প্রাবল্য কত, টোটাল ইলেকট্রিসিটি কত, তাহলে আমার হচ্ছে যে ই টোটাল অ্যাট এ কত, এটা চাইছে। এখন কাহিনী হচ্ছে ভাইয়া এটা একটা সমবাহু ত্রিভুজ বাই যাবে, হ্যাঁ সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটা ধরলাম 1 মিটার সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর এই জায়গায় কি হবে, এই জায়গায় ভাইয়া এখানে একটা +1 কুলম চার্জ রাখলে সুন্দর মতো কি করবে, ও হচ্ছে যে এই বরাবর এটাকে পুশ করবে, তাই না, করলো। আর -3 কুলম চার্জ হলে কি হবে, দাঁড়াও এটাকে ডিলিট করি। আর -3 কুলম চার্জ কি করবে ভাই, -3 কুলম চার্জ ওকে এই বরাবরই টানবে। তাহলে ভাইয়া একজন ওই পাশে পাঠাচ্ছে, একজন এই পাশে পাঠাচ্ছে, তাইলে মাঝ বরাবর কি হচ্ছে, মাঝ বরাবর এই বরাবর একটা রেখা যাচ্ছে। কেন এই বরাবর রেখা যাচ্ছে ভালো করে বুঝো। কাহিনী হচ্ছে এই জায়গায় যদি তুমি এখন তড়িৎ প্রবাহ টোটাল বের করতে চাও তাহলে যদি দুটো যোগ করলে হবে না, কারণ এখানে অ্যাঙ্গেল আছে। কেন, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আর এইটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি যখন এইখানে যোগ করতে যাও তখন তোমাকে ভেক্টর ফরম্যাটে যোগ করতে হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট না এগেন পরীক্ষার জন্য, এটা আমি আমার একাডেমিক ব্যাচে করাই। এটা হচ্ছে এরকম আসবে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ আলফা। বলতেছি না এটা লাগবে এগেন, জাস্ট যদি কেউ জানতে চাও। এটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার ই টোটাল, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে যোগ বলে। তুমি এখন স্কেলার ফরম্যাটে যোগ শিখছো, ইন্টারমিডিয়েট উঠলে তুমি ভেক্টর ফরম্যাটে যোগটাও শিখবা। সময় থাকলে পড়াইতাম, নট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে না, এগিয়ে যাই, সময় নষ্ট না করি। এবার আসো, তড়িৎ ক্ষেত্রে বিভব তো আমরা পড়ছি, বিভবের আমরা অলরেডি হচ্ছে ব্যাখ্যা তোমাকে ইয়াতেও পড়াইছি, কি বলে এটাকে, মানে একটু আগের ক্লাসে আমি পড়াইছি, মানে পার্ট 1-এ। তার এখন আমি এটা ম্যাথে চলে যাচ্ছি। তড়িৎ বিভবের ক্ষেত্রে আমাদের আসলে বেশ কয়েকটা ম্যাথ আসে, এর মধ্যে সবচেয়ে কমন ম্যাথটা হচ্ছে এই একটা ম্যাথ, এটা খুবই কিউট একটা ম্যাথ, আমি তোমাদের করাই দিচ্ছি। মনে করো এরকম একটা আমাদের কাছে স্কোয়ার আছে, স্কোয়ারের এখানে +2 কুলম, -3 কুলম, +1 কুলম, আর এখানে হচ্ছে যে একটা বিন্দু আমাকে বলছে হচ্ছে এই বিন্দুতে মোট বিভব কত বা টোটাল পোটেনশিয়াল কত, মোট বিভব কত বা টোটাল পোটেনশিয়াল কত। এই ম্যাথটা সবাই করতে যে একটু ধরা খায়, কয়েকটা পার্টিকুলার রিজনে ধরা খায়। নাম্বার 1, এখন যখন আমাকে পোটেনশিয়াল বের করতে বলবে, রিমেম্বার বিভব কিন্তু স্কেলার রাশি, কি বলছি, বিভব হচ্ছে স্কেলার রাশি, potential is a scalar component, sorry is a scalar quantity। তো ভাই যদি আমার বিভব একটা স্কেলার কোয়ান্টিটি হয়, চাইছে আমার এই পয়েন্টে হচ্ছে যে বের করছে টোটাল বিভব, তখন আমি ধরে নিলাম যেহেতু এটা স্কোয়ার তাহলে সবগুলো ধরলাম 1 মিটার ইজি করার জন্য। তাহলে এটার জন্য ডিস্টেন্স 1 মিটার, এটার জন্য ডিস্টেন্স 1 মিটার, বাট এটার জন্য ডিস্টেন্স কত হবে, 1 মিটার তো হবে, এটার জন্য ডিস্টেন্স কত হবে আমাকে একটু বের করতে হবে। আমরা জানি যেহেতু এটা একটা কর্ণ বা ডায়াগোনাল, তো কর্ণ কত হয়, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, পিথাগোরাস, তাহলে √2 মিটার। বাস, এখন তুমি কিভাবে বের করবা, তুমি প্রতিটা পয়েন্টের জন্য যে বিভবগুলা পাবা সবগুলোকে তুমি জাস্ট যোগ করে দিবা, স্কেলার যোগ। এই সেম ম্যাথটা যদি এখন আমাকে বলতো এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত, ইলেকট্রিক ইন্টেন্সিটি কত, তুমি কিন্তু এত সহজে বের করতে পারতো না, কারণ সেটা স্কেলার না, এটা ভেক্টর রাশি। ভেক্টর হইলে তোমাকে ভেক্টর ফরম্যাটে যোগ করতে হবে, সেটা যোগ করার প্রসেস আলাদা। বাট স্কেলারের ক্ষেত্রে যোগ করার প্রসেসটা কি, একদম সিম্পল, জাস্ট স্কেলার ভাবে যোগ। তাহলে আমরা কি জানি, v = k/q/d, তাহলে k 2 কুলম। বাই দা এখানে কিন্তু আমাদের চিহ্ন সহ বসবে, ঠিক আছে, k-3/1, একটু ভুল করছি, 2 এর ক্ষেত্রে হবে √2, এটা দেই নাই। আরেকটা কি আছে k, এটা হচ্ছে আমাদের কত 1/1, মানে চার্জ 1 ডিস্টেন্স 1, এটা কমন নাও, কমন নিয়ে বাস এগুলো সবগুলাকে বসায় দাও, শেষ করলে আমাদের ঝামেলা শেষ, এত ভোল্টেজ কোনো ব্যাপার না। তাহলে ভাই আমরা কিন্তু বিভব নিয়ে ম্যাথ যদি আসে আমরা সহজে পারবো আশা করি, খুব একটা কঠিন কোনো ম্যাথ কিন্তু না। চলেন, বিভবের আরো একটা হচ্ছে যে খুব কমন ম্যাথ, সেটা হচ্ছে এইটা, তোমাকে খুব মানে সিম্পল, এই ম্যাথই বারবার আসে, সেটা হচ্ছে যে এ দেওয়া থাকবে একটা পয়েন্ট, বি দেওয়া থাকবে একটা পয়েন্ট, বলবে এই পয়েন্টের হচ্ছে বিভব হচ্ছে +200 ভোল্ট, এটা হচ্ছে যে +400 ভোল্ট। তোমাকে জিজ্ঞেস করবে এ থেকে বি তে 5 কুলম চার্জ নিতে কৃত কাজ কত, চার্জ নিতে কৃত কাজ কত।
find total work done to take a charge from A to B. এখন আমরা সবাই এই ফর্মুলা অলরেডি শিখছি যে W is equal to Q into del V, রাইট? তাহলে টোটাল চার্জ মানে এক কুলম চার্জকে সরাইতে আমাদের লাগে হচ্ছে কি 1 ভোল্ট মানে ভোল্টেজ পরিমাণ। তাহলে আমার যদি এখন 5 কুলম থাকতে গেলে 5 ইন্টু ভোল্টেজ হচ্ছে আমার কত 400 মাইনাস 200। তাহলে বাচ্চারা খুবই সোজা, 5 ইন্টু 200 কত আসবে 1000 জুল। এই ম্যাথই আসে, ঘুরে এই ম্যাথই আসে। আরেকটা ম্যাথ আসে, সেটা হচ্ছে তোমাদের এই ম্যাথটা, এবং এটা আমার খুব পছন্দের একটা ম্যাথ। তোমাকে এখানে দিচ্ছি এরকম, দেখো তোমাকে বলবে যে এই দুটার ব্যাসার্ধ সেম, হ্যাঁ দুইটার ব্যাসার্ধ সেম, R1 ইকুয়াল টু R2, বলবে যে হচ্ছে যে এদের প্রথম কথা যেটা হচ্ছে যে +4 কুলম, এটা হচ্ছে যে আমাদের ইউ হচ্ছে -6 কুলম। তো জিজ্ঞেস করবে এদের স্পর্শ করার পর তড়িৎ বল কত, হোয়াট ইজ the electric force after touching। এখন এই ম্যাথ কেমনে সলভ করা যায়? এই ম্যাথ সলভ করার টেকনিক হচ্ছে, ফার্স্ট থিং তুমি চিন্তা করো দুইটাকে আমি টাচ করাইছি, তো দুইটাকে টাচ করলে কি হয়, অলওয়েজ রিমেম্বার তাদের বিভব সমান হবে। কি সমান হবে? পোটেনশিয়াল সমান হবে। তাহলে এদের দুইজনের পোটেনশিয়াল যদি সমান হয়ে যায় টাচ করার পরে, তাহলে মনে করো যে আমার V1 ইজ ইকুয়াল টু V2 হয়ে যাবে, মানে আমি হচ্ছে যে V1 নিউ ইকুয়াল টু হবে কি V2 নিউ, সমান হয়ে যাবে, রাইট? আরেকটা জিনিস হচ্ছে এদের যে এখন নতুন চার্জটা হবে, হ্যাঁ কিউ টোটাল, যেটা কিউ টোটাল হচ্ছে Q1 প্লাস Q2 এর সমান। তাহলে কিউ টোটাল কত 4 মাইনাস 6 তথা -2 কুলম চার্জ, এটা হচ্ছে কিউ টোটাল। এখন যদি আমাদের হচ্ছে যে এই নতুন দুইটা ভোল্টেজ সমান হয়ে যায়, তাহলে আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব, যে হাউ টু রিয়েলি মানে ফাইন্ড ইট আউট। তো এখন এই যে আমাদের কিউ টোটালটা আছে, এই কিউ টোটালটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে ধরে নাও চার্জ করার পরে তাদের এখানে কিউ এ কিউ বি থাকলে নতুন চার্জটা হবে কিউ এ প্রাইম প্লাস কিউ বি প্রাইম ইকুয়াল টু কিউ এ প্লাস কিউ বি। অর্থাৎ আগের যে দুটো চার্জ ছিল সেই চার্জটা তো সংরক্ষিত হবে, চার্জ তো সংরক্ষিত, চার্জ তো চলে যাবে না, তো আমাদের চার্জ উইল অলওয়েজ বি ইনট্যাক্ট। তাহলে এই দুটো চার্জের যোগফল দুটো চার্জের যোগফলের সমান হবে। এখন আমাদের নতুন যে ভোল্টেজ আসছে, হ্যাঁ তা সেখানে কি আসবে, আমরা লিখতে পারি কে কিউ এ প্রাইম, যেটা নতুন, বাই আর এ ইজ ইকুয়াল টু কে কিউ বি প্রাইম বাই হচ্ছে আর বি। এখন আর এ আর বি তো সমান, তাই না, রেডিয়াস সমান। তাহলে কাটাকাটি করে দেখো তো কে কে কাটাকাটি করলে কত আসে, কিউ এ প্রাইম ইকুয়াল টু কি কিউ বি প্রাইম। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি আমরা, 2 QA প্রাইম ইকুয়াল টু হচ্ছে কিউ এ প্লাস কিউ বি, তাইলে চলে আসে কিউ এ প্রাইম ইকুয়াল টু কিউ এ প্লাস কিউ বি বাই 2। অর্থাৎ যদি আমি কখনো দুইটা চার্জকে যুক্ত করি, মানে দুইটা রকম গোলককে যুক্ত করি এবং তাদের রেডিয়াস সমান হয়, বারবার বলছি রেডিয়াস সমান না হলে কিন্তু আলাদা ফর্মুলা, সিলেট বোর্ড 20 ম্যাথটা আসছে, তো আমরা যখন সিকিউ সলভিং ক্লাস করবো তখন এটা দেখাই দিব। তো তখন আমাদের রেডিয়াস যদি সমান হয় তাহলে সে শূন্য মতো কাটাকাটি চলে যায়, তখন কিউ এ প্রাইমটা আসে কিউ এ প্লাস কিউ বি বাই 2। এবং এইভাবে আমরা হচ্ছে যে একটা নতুন চার্জ পাই। সাধারণত যদি আমাদের কখনো দুটো রেডিয়াস সমান থাকে তাহলে নতুন চার্জ হবে কিউ এ প্রাইম ইকুয়াল টু কিছুই না ভাই দুইটার যোগফলের সমান, দুইটার অ্যাভারেজ আর কি, এবং চিহ্নযুক্ত যোগফল, ঠিক আছে, দ্যাট উইল বি হোয়াট -1। ঠিক একইভাবে কিউ বি প্রাইমও কত হবে, -1 করলাম, শেষ। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন কিউ এ প্রাইম কিউ বি প্রাইম যদি পাও তাহলে কে কিউ এ প্রাইম কিউ বি প্রাইম বাই ডি স্কোয়ার দিয়ে তুমি ইজিলি বের করতে পারবো। আমি তো ডিস্টেন্স এমনি দেখিও নাই, তো ডিস্টেন্স হচ্ছে তোমার কত, মনে করো 10 মিটার, ফর্মুলা দিয়ে করে ফেলবা, সোজা ম্যাথ, এটা খুব একটা কোনো কঠিন ম্যাথ না। আমি আশা রাখি তোমরা এটা নিজে নিজে পারবা, এটা তোমাকে আলাদা করে দেখায় দেওয়ার কিছু নাই। চলে যাই ধারকে, যেটা তোমাদের সবাইকে পড়ানো বাকি। তড়িৎ বলরেখা তো অলরেডি পড়াইছি লাস্ট দিন, তো এটা নতুন কিছু নাই। ধারক, ধারক কি, ধারক হচ্ছে যে আমরা বলি যে হচ্ছে যে আমাদের একটা ধারক হচ্ছে যে আমাদের তড়িৎকে আধানকে তড়িৎ রূপে সঞ্চয় করে রাখার
তড়িৎ শক্তি রূপে সঞ্চয় করে রাখার যন্ত্রকে ধারক বলে। ক্যাপাসিটর ইজ মেকানিক্যাল ডিভাইস which contains which হচ্ছে যে which stores electric energy through charge। ঠিক আছে, এখন আসলে এটা কেমনে কাজ করে, এটা হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক, এটার ব্যাখ্যাটা আমি তোমাকে আগে এখানে দিই একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে। স্ট্রাকচার হচ্ছে এমন, মনে করো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমরা দেখবো, তোমাদের বই যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলে নাই, ইন্টারমিডিয়েট উঠলে তোমরা দেখবা ক্যাপাসিটরের অনেক পার্ট আছে। আপাতত আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখবো। প্যারালাল প্লেট ক্যাপাসিটর ওয়ান অফ মাই ফেভারিট ক্যাপাসিটরস, আমার ফেভারিট না, মানে বোঝানোর জন্য খুব সহজ একটা ক্যাপাসিটর। তো আগে আমরা ক্যাপাসিটরের কার্যক্রম বুঝবো, এবং এখানে একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে, যদি তুমি বুঝতে পারো দেন ইটস রিয়েলি অ্যামেজিং। তো আমরা এই জায়গায় একটা প্যারালাল প্লেট দিব। এটা আসলো, এবার দেখো আমি এখানে এটাকে যখন অ্যাটাচ করলাম, এখান থেকে হচ্ছে যে আমি এই জায়গাটা ফাঁকা রাখছি, এখানে একটা অন্তরক পদার্থ আছে বা মনে করো বাতাস আছে, কিছু নাই। তো কি হলো, ইলেকট্রন এখান থেকে বের হয়েছে, বের হয়ে ইলেকট্রন এখানে গেছে এবং ওকে অনেক আশা দেওয়া হয়েছে যে ভাই তো কিন্তু আমি পার করাই দিব। আর এখান থেকে যত ইলেকট্রন ছিল তারা সবাই এখান থেকে শূন্য মতো চলে এসে এখানে চলে আসছে প্লাস প্রান্তে, এবং এই জায়গায় প্লাস তৈরি হয়েছে, মানে প্লাস চার্জ তৈরি হয়েছে। এখন ইলেকট্রন দিকে যাইতে চাচ্ছে, ওরা আমি যাইতে দিচ্ছি না, কি করলাম এরকম মানে ট্রিক করে ওকে আমি একটা ভোল্টেজ ডিফারেন্স প্রথমে দিয়ে ট্রিক করে এখানে পারে আমি শুধুমাত্র এই ব্যাটারিটাকে সরাই ফেললাম। এখনো ব্যা বসে আছে, আরে কি করবো, আমি তো যাইতে পারতেছি না। এবং এখনো মতো একটা তড়িৎ বলরেখা তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, তড়িৎ বলরেখা। আচ্ছা স্যার উল্টা হলো, ইলেকট্রন এখানে না, যাই হোক একটা তড়িৎ বলরেখা তৈরি হয়েছে। আমি ডাইরেকশনটা একটু দেখতে হবে, আমার ডাইরেকশন তো মোস্ট প্রবাবলি এখান থেকে এদিকে, প্লাস থেকে মাইনাসের দিকে তো হয়। তড়িৎ বল সরি বলরেখা বলছি, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এখন কি করছে, ইলেকট্রনটাকে এখানে ধরে রাখছে, এবং এটা কিন্তু অবজেক্টিভে আসে যে ধারক কিসের মাধ্যমে ধরে রাখে, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে। তো তখন এটাকে ধরে রাখছে, এবং কি হয় যখন অতিরিক্ত চার্জ আসে, কোন কোন আমাদের হচ্ছে যে মেইন সোর্স থেকে অতিরিক্ত মানে চার্জ চলে আসতেছে, তখন আমরা কি করি, এটাকে হচ্ছে এরকম সঞ্চয় করি। আর যখন আবার আমাদের হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই কমে যায়, তখন আমরা আবার এইটাকে ইউটিলাইজ করে ইউনিফর্ম হচ্ছে ইলেকট্রিক সাপ্লাইটাকে এনশিওর করি। এটা হচ্ছে আমাদের ধারক বা ক্যাপাসিটার মূল উদ্দেশ্য। দেখবা ক্যাপাসিটার বারবার ফ্যানের নষ্ট হয়, কারণ এটা বারবার চার্জ ডিসচার্জ করতে থাকে। তোমার যখন বড় হবে তখন চার্জ ডিসচার্জের প্রসেসও পড়বা, বুঝবা ইঞ্জিনিয়ারিং কত মজা। তো এইভাবে পুরো জিনিসটা ফাংশন করে। এখন আমাদের তো এত কিছু জানার দরকার নাই, আমাদের বই কি আছে, আমাদের বই আছে এটা। দেখেন সাধারণত ক্যাপাসিটার কতটুকু হচ্ছে যে আমার এখানে শক্তিশালী, সেটা বোঝা যায় ক্যাপাসিটেন্স বা ধারকত্বের মাধ্যমে। ক্যাপাসিটেন্স বা ধারকত্বের কাহিনীটা হচ্ছে যে আমাদের কোন একটা ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে, ওই ধারকের ধারকত্ব বলা হচ্ছে। তো সাপোজ আমরা বলছি যে আমরা যদি 1 ভোল্টেজ বিভব পার্থক্য দেই, তাহলে আমাদের কতটুকু চার্জ জমা হয়, অর্থাৎ 1 ভোল্টেজ বিভব পার্থক্যের জন্য কতটুকু চার্জ জমা হচ্ছে, তাকে আমরা বলছি আমাদের কি ক্যাপাসিটেন্স, অ্যামাউন্ট অফ চার্জ stored per voltage difference। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে এবার চিন্তা করো ধারকত্বের একক কত। ধারকত্বের একক হচ্ছে ভোল্টেজ, সরি ধারকত্বের একক কত হচ্ছে আমাদের কিউ বাই ভি, মানে কি আমাদের হচ্ছে যে কি বলে এটাকে কুলম্ব পার ভোল্টেজ। তো কুলম্ব পার ভোল্টেজ না বলে সেটাকে আমরা বলি ফ্যারাডে, কি বলি ফ্যারাডে। এবং সাধারণত আমাদের হিসাবটা এতটাই ছোট যেন আমরা মাইক্রো ফ্যারাডে ইউজ করি। একক কত, একক বা ইউনিট হচ্ছে ফ্যারাডে। এবার আসলে আমাদের এখানে ফর্মুলা কি কি, এই ফর্মুলাগুলো ডিরাইভেশন আসলে তোমাদের লেভেলে নাই, তো তোমাকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু বা সঞ্চিত শক্তি বা স্টোরড এনার্জি হচ্ছে যে হাফ সিভি স্কোয়ার, মুখস্থ করে ফেলবো বাচ্চা। এই যেখানে সুন্দর মতো দেওয়া আছে, চাইলে এই সিভি স্কোয়ারের জায়গায় আমরা যেহেতু জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তো আমরা সি এর মান বসাইলে চলে আসবে কিউ বাই ভি, সেটা বসাই দিব। আমাদের আমার একজন বিখ্যাত স্যার ছিল, যখন আমি উদ্ভাসে হচ্ছে যে অ্যাডমিশনের সময় পড়তাম, তো উনি আমাকে একটা সুন্দর রেফারেন্সের মাধ্যমে এটা বুঝাইছিল যে কিউ ইজ ইকুয়াল টু ভিসি, আর ভিসির ফুল ফর্ম আমি বলতে পারতেছি না,
যদি কেউ বুঝে থাকো আমরা মনে রাখতে পারো, আমার এই জন্য আজীবন মনে আছে কিউ ইজিক্যাল টু বিসি, এটা আমি জীবনও ভুলবো না। সো তুই যেন মনে রাখতে পারো। আপাতত মেইন কাহিনী হচ্ছে যে আমি এই ফর্মুলাটাকে ইউজ করে এখন দেখো কিভাবে আমি ফর্মুলাটাকে চেঞ্জ করতে পারি। হাফ সি বি স্কোয়ার, এটা সবার মনে থাকবে। সি এর জায়গায় কি লেখা যায়? আচ্ছা, ভি এর জায়গায় কি লেখা যায়? কিউ বাই সি, তাহলে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, কাটাকাটি করে যা আসবে। আবার কি চাইলে হচ্ছে যে সি এর জায়গায় লিখতে পারি হচ্ছে কিউ বাই বি, বাস বসাই দিবা, তারপর যা আসবে তাই। এভাবে তুমি চাইলে ফর্মুলাটাকে চেঞ্জ করতে পারো। এখন এই ফর্মুলা অনুযায়ী আমাদের ম্যাথ কি কি আসবে, যেহেতু আমি সিকিউ সলভিং ক্লাস নিব, তো এই জায়গায় হচ্ছে ম্যাথটা তোমরা কমপ্লিট করলেই পারবে। আমি আলাদা করে ম্যাথ করাচ্ছি না, বিকজ আলাদা করে ধারকতার ম্যাথ এত করানোর কিছু নাই। ঘুরাই ফিরে এখানে একই ম্যাথ আসে, তোমাকে বলবে ভোল্টেজ ডিফারেন্স এত, চার্জ এত, ক্যাপাসিটেন্স কত, পারবা বের করতে। তোমাকে বলবে যে ভাইয়া হচ্ছে যে আমাদের ওই নাম কি ধারকে বা ওই হচ্ছে যে আমাদের ক্যাপাসিটরে আমাদের হচ্ছে যে সঞ্চিত শক্তি কত, তো ডাব্লিউ ইকুয়াল হাফ সি ভি স্কয়ার, বা যে ডেটা থাকবে ওটাতে করবা। তো আমরা যেহেতু হচ্ছে সিকিউ সলভিং ক্লাসটা করতেছি, ওইখানে আমরা এমনি ডিটেল জানবোই যে আসলে মানে এই ম্যাথগুলো আমরা ডিটেল করবো, প্লাস হচ্ছে যে সিলেট বোর্ডের একটা খুব কিউট ম্যাথ করবো। সেই দুটো ম্যাথ যখন আমরা করবো তখন অটোমেটিক্যালি বুঝে ফেলবা কি আসবে। এই চ্যাপ্টার থেকে ঊর্ধ্বে গেলে 15 থেকে 20টা ম্যাথ করলেই হয়। এবং আমরা যেহেতু সিকিউ সলভিং ক্লাস এগুলো সব করে দিব, যে আমি প্যারা দিচ্ছি না। আশা করি তোমার বেসিক বুঝতে পারছো, ফর্মুলা গুলো বুঝতে পারছো, এগুলো পড়ে ফেলবা। আর এই স্লাইডের মধ্যে আমি তোমাদের হচ্ছে যে স্থির বিদ্যুতের ব্যবহার, এগুলো তোমাদের বইয়ে আছে, এগুলো সবই নিজ দায়িত্বে হচ্ছে অবশ্যই রিডিং করে নিবা। এখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন অনেক আসে। সো বই থেকে অবশ্যই পড়ে নিবা। বিদ্যুৎ কেন চমকায়, কোন প্রসেসে চমকায়, সুন্দর মতো বই দেওয়া আছে, রিডিং পড়বা। এগুলো রিডিং না পড়লে কিন্তু মার্কস লুজ করবা। আশা করি তোমাদের সবার ক্লাসটা ভালো লেগেছে। আমি সবচেয়ে শর্টেস্ট টাইমে তোমাকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি। বেশি একটা ম্যাথ দেখাই নাই, যেহেতু আমি সিকিউ সলভিং ক্লাসে দেখাই দিব। তো সিকিউ সলভিং ক্লাসে সবাই ভালো মতো করে নিবা, করলে দেখবা সব ধরনের ম্যাথ ক্লিয়ার হয়ে গেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।